এই কনসেপ্টের নাম হচ্ছে লোড ব্যালেন্সিং কনসেপ্ট। আচ্ছা, তো প্রথম কনসেপ্টটা আমরা দেখছিলাম যে প্রথম কনসেপ্টের নাম হচ্ছে কনক্রিট ইজ কনসিডার্ড এজ ইলাস্টিক ম্যাটেরিয়াল। দ্বিতীয় কনসেপ্ট দেখছিলাম হচ্ছে কম্বিনেশন অফ কনক্রিট অ্যান্ড স্টিল। আর তৃতীয় কনসেপ্ট হচ্ছে লোড ব্যালেন্সিং কনসেপ্ট। তো লোড ব্যালেন্সিং কনসেপ্ট অ্যাকচুয়ালি কি? অ্যাকচুয়ালি হচ্ছে এই যে প্রিস্টেস বিম, এখানে যখন কেবল প্রবেশ করানো হয়, কেবল এরকম ইসেন্ট্রিক্যালি প্রবেশ করানো হয়, এই যে আমি এই ছবিতে দেখতে পাচ্ছি যে এরকম ইসেন্ট্রিক্যালি কেবল প্রবেশ করানো হয়, তখন এই কেবলকে যখন টান দেওয়া হয় তখন কিন্তু সে কিছু আপওয়ার্ড ফোর্স দেয়। এরকম ঝুলন্ত একটা কেবলকে আপনি যদি দুই পাশে ধরে টান দেন, সে কিন্তু এরকম আপওয়ার্ড একটা ইউনিফর্মলি লোড দেয়। এই আপওয়ার্ড লোড কি করে? এই আপওয়ার্ড লোডটা, এই যে দেখেন ডাউনওয়ার্ড লোডটাকে ব্যালেন্স করে ফেলে। মনে করেন একটা বিমে ডাউনওয়ার্ড লোড আসতেছে হচ্ছে 3 কিপ/ফিট, ঠিক আছে? এখন প্রিস্টেসিং এর কারণে এই যে আপনি ধরে টানলেন, টানার কারণে সে যে এই আপওয়ার্ড ফোর্স দিল, এই আপওয়ার্ড ফোর্স হচ্ছে 2.5 কিপ/ফিট। তাহলে এই প্রিস্টেস কেবল ব্যালেন্স করে ফেলতেছে 3 কিপ/ফিট থেকে 2.5 কিপ/ফিট ব্যালেন্স করে ফেলতেছে। তাহলে অ্যাকচুয়ালি ওই বিমে তখন লোড আসতেছে অনেক অল্প। 3 কিপ/ফিটের জায়গায় ওই বিমে তখন লোড আসতেছে হচ্ছে 0.5 কিপ/ফিট, তাই না? এটাকে আমি বুঝাইতে পারলাম? হ্যালো, আমার কথা কি শোনা যায়? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা আচ্ছা। আমি আমি যখন এই যে পিস্টেস বিমটা ডিজাইন করলাম হচ্ছে যে কনসেপ্টে, এটার নাম দিছি আমি লোড ব্যালেন্সিং কনসেপ্ট। এই লোড ব্যালেন্সিং কনসেপ্টে আমি কিভাবে চিন্তা করতেছি যে পিস্টেস বিমের ক্ষেত্রে, যে কোনো একটা বিমের ক্ষেত্রে অবশ্যই গাড়ির চাকা যাক বা গাড়ি যাক, হুম, এটা চাকার লোড অ্যাপ্লাই হোক, যাই হোক না কেন, এইটা কাজ করতেছে ডাউনওয়ার্ড। যে কোনো লোড কাজ করে ডাউনওয়ার্ড। আচ্ছা, আর প্রিস্টেসিং কেবলটা এইভাবে প্যারাবোলিক্যালি প্রবেশ করানো থাকে। এখন যখন এই প্রিস্টেসিং কেবল ধরে আপনি টান দিবেন, আপনি কি করবেন? টান দিবেন, দুই পাশে ধরে টান দিবেন বা টেনশন প্রোভাইড করবেন। করলে এটা কি করবে? এই কেবলটা যদি এরকম ঝুলন্ত থাকে তাহলে টেনশন প্রোভাইড করলে সে কিন্তু উপরের দিকে উঠতে চাইবে। উপরের দিকে উঠতে চাওয়া মানে কি? উপরের দিকে কিছু সে ফোর্স দিবে। এই উপরের দিকে আপওয়ার্ড ফোর্সটাকে যদি আমি বের করতে পারি, এবং নিচ দিকেও কাজ করতেছে হচ্ছে ডাউনওয়ার্ড ফোর্স, তাহলে আপওয়ার্ড ফোর্স এবং ডাউনওয়ার্ড ফোর্স এই দুইটাকে ব্যালেন্স করে যদি ফেলে, তাহলে দেখা যাবে যে আমার ওই বিমে অল্প পরিমাণে লোড অ্যাপ্লাই হচ্ছে। যে দেখা যাচ্ছে এখানে ডাউনওয়ার্ড মানে লোডের কারণে গাড়ির চাকাটা কাজে লোড দিচ্ছে, বা গাড়ি যে যাচ্ছে একটা বিমের উপর দিয়ে বা একটা ব্রিজের উপর দিয়ে, সে যে লোডটা দিচ্ছে এই লোডটা হচ্ছে 3 কিপ/ফিট। আর এই প্রিস্টেসিং কেবলের কারণে যে আপওয়ার্ড ফোর্সটা যাচ্ছে এটা হচ্ছে 2.5 কিপ/ফিট। তাহলে 3 কিপ/ফিট থেকে এই 2.5 কিপ/ফিট ব্যালেন্স হয়ে যাচ্ছে আগেই এই প্রিস্টেসিং করার কারণে। তাহলে ওই বিমে কিন্তু অনেক কম লোড আসতেছে, মাত্র 0.5 কিপ/ফিট ওই বিমে লোড আসতেছে। আমি 3 থেকে 2.5 বাদ দিলে 0.5 কিপ/ফিট। তাহলে ওইটার জন্য এর রড টড যেগুলো আছে, টেনশন রড, এগুলো আমাদের ডিজাইন করতে হবে, ডেপথ ডিজাইন করতে হবে। তাহলে এইটার জন্য এই ডেপথ তো কম আসবে যেহেতু লোড কম, এবং রড টডও কম আসবে কারণ যেহেতু লোড কম। ঠিক আছে? তো এই কনসেপ্টে যদি আমি প্রিস্টেস বিমকে ডিজাইন করি, তখন সেই ক্ষেত্রে এটাকে বলতেছে হচ্ছে কনসেপ্ট অফ লোড ব্যালেন্সিং, মানে লোড ব্যালেন্স করার জন্য যে কনসেপ্ট সেটা। এখন কতটুকু লোড সে আপওয়ার্ড ফোর্সের কারণে ব্যালেন্স করবে, কতটুকু লোডকে সে ব্যালেন্স করবে, সেটা আমাকে একটা সূত্র দিয়ে বের করতে হবে। এটার জন্য একটা কনস্ট্যান্ট সূত্র তারা দিছে। এই সূত্রটা হচ্ছে ডাব্লিউ বি ইকুয়াল টু 8, এটা কনস্ট্যান্ট,
এফ এইচ, এফ হচ্ছে প্রিস্টেস ফোর্স আর এইচ হচ্ছে অ্যাকচুয়ালি ইসেন্ট্রিসিটি। এই যে দেখেন এই প্রিস্টেসটা নিউট্রাল এক্সিস থেকে এই প্রিস্টেস কেবলটা কতটুকু দূরে আছে, 6 ইঞ্চি দূরে আছে। তাহলে এখানে ইসেন্ট্রিসিটি হচ্ছে 6, ইসেন্ট্রিসিটিকে আমরা প্রকাশ করি ই দ্বারা, এটাই হচ্ছে এইচ, এটাই হচ্ছে 6 ইঞ্চি। তাহলে 8fh ডিভাইডেড বাই এল স্কোয়ার, এল হচ্ছে স্প্যান, তো এখানে দেখা যাচ্ছে স্প্যান হচ্ছে 24 ফিট, তো 24 ফিটের স্প্যান 24 স্কোয়ার, ঠিক আছে। এইভাবে করে আমরা এখানে পাইলাম হচ্ছে কতটুকু লোড সে আপওয়ার্ডলি ব্যালেন্স করে, এটা আমরা এখান থেকে পেয়ে গেলাম। তো আমরা পাইলাম মোটামুটি 2.5 কিপ পার ফিট লোড সে আপওয়ার্ডলি ব্যালেন্স করে ফেলে। আমি কি বুঝাইতে পারছি? তার মধ্যে কাজ করতেছে অ্যাকচুয়ালি 3 কিপ পার ফিট লোড, এবং এই প্রিস্টেসিং এর কারণে সে আপওয়ার্ডলি ব্যালেন্স করে ফেলতেছে 2.5 কিপ পার ফিট। তাহলে তার মধ্যে আলটিমেটলি অ্যাপ্লাই হচ্ছে কত? অ্যাপ্লাই 3 আর এখন হচ্ছে না, এখন অ্যাপ্লাই হচ্ছে 0.5 কিপ পার ফিট। ওইটার জন্যই তার মধ্যে বেন্ডিং মোমেন্ট আসবে, ওইটার জন্যই তার মধ্যে বেন্ডিং মোমেন্ট আসবে, ওইটার জন্যই তার মধ্যে সব রড টড সবকিছু হিসাব হবে। তাহলে মাত্র কাজ করতেছে 0.5 কিপ পার ফিট, আর বাদ বাকিটুকু এই প্রিস্টেসিং কেবল আগেই টেনশন দেওয়ার কারণে এটাকে কিছু ব্যালেন্স করে ফেলছে। তাহলে লাস্ট আমি যেটা দেখতেছি সেটা হচ্ছে যে তার মধ্যে কাজ করতেছে 0.5 কিপ পার ফিট। তাহলে ওইটার জন্য মোমেন্ট কত? মোমেন্ট আমরা সূত্র জানি যে মোমেন্ট ইকুয়াল টু, যে কোনো একটা মোমেন্ট সিম্পলি সাপোর্টেড জন্য বাইর করার সূত্র হচ্ছে WL²/8। এটা হচ্ছে সিম্পলি সাপোর্টেড একটা বিমের জন্য মোমেন্ট বের করার সূত্র। ডাব্লিউ তো এখানে আমি পাইলাম, এখন কিন্তু 3 না, এখন কিন্তু 3 ইউজ করব না, যেহেতু 3 এর মধ্যে আড়াই ব্যালেন্স করে ফেলছে, তাহলে থাকবে ডাব্লিউ হচ্ছে এখন 0.5, লোডটা হচ্ছে 0.5, আর এল হচ্ছে তার স্প্যান, স্প্যান হচ্ছে 24 ফিট ডিভাইডেড বাই 8। এটা করে আমি মোমেন্ট পাবো, কতটুকু মোমেন্ট তার মধ্যে এক্সটার্নালি কাজ করতেছে। এই যে আমরা দেখতেছি 36 কিপ ফিট মোমেন্ট তার মধ্যে কাজ করতেছে, ঠিক আছে। এখন আমরা জানি প্রিস্টেসের সূত্র হচ্ছে এফ টপ অথবা এফ বটম, বের করার সূত্র হচ্ছে মাইনাস এফ বাই এ, ইন জেনারেল সূত্র যেটা আমরা প্রথম কনসেপ্টে দেখছিলাম, মাইনাস এফ বাই এ প্লাস মাইনাস এফ ইউ ওয়াই বাই আই। এফ ইউ ওয়াই বাই আই এই টার্মটা আসতেছে প্রিস্টেসের জন্য, এফ ইউ ওয়াই বাই আই, তারপর হচ্ছে মাইনাস প্লাস এম ওয়াই বাই আই অথবা এম সি বাই আই, যেটাই বলেন, এম ওয়াই বাই আই। এইটা হচ্ছে তিনটা টার্ম যোগ করে আমি টপ এবং বটম ফাইবারের স্ট্রেস পাই। যেহেতু এইখানে প্রিস্টেসিং কেবলের যে আপওয়ার্ড ফোর্স এটা আগেই আমি ধরে ফেলছি, এই কারণে এফ ইউ ওয়াই বাই আই এই টার্মটা এখানে আর থাকবে না, কারণ এটাই আসতেছে প্রিস্টেসের কারণে। তাহলে এখানে শুধুমাত্র দুইটা টার্ম থাকবে এফ টপ এবং এফ বটম বের করার জন্য। একটা হচ্ছে মাইনাস এফ বাই এ প্রিস্টেসিং ফোর্স, যেহেতু প্রিস্টেস করা হচ্ছে ফোর্স কাজ করবে, আর আর কাজ করবে হচ্ছে মাইনাস প্লাস এম ওয়াই বাই আই। এই দুইটা জিনিসই আসলে কাজ করবে, 3 নাম্বার জিনিসটা কাজ করবে না, যেহেতু এটা হচ্ছে প্রিস্টেসের জন্য কতটুকু মোমেন্ট আসে, কিন্তু প্রিস্টেসের জন্য কতটুকু মোমেন্ট আসে বা কি লোড ব্যালেন্স করে এটা আমি আগেই ক্যালকুলেট করে ফেলছি এখানে, অতএব এটাকে আর কনসিডার করতে হবে না। তো যদি এটাকে আর কনসিডার করতে না হয় তাহলে এই টার্ম বাদ, এই টার্ম যদি বাদ থাকে তাহলে প্রিস্টেসিং টপ এবং বটম ফাইবারের স্ট্রেস বাইর করার সূত্র হচ্ছে মাইনাস এফ বাই এ মাইনাস প্লাস এম ওয়াই বাই আই। এটা করে আমরা টপ এবং বটম ফাইবারের স্ট্রেস বাইর করতে পারি। সব জানেন এম ওয়াই এফ বাই এ কিভাবে বাইর করতে হয়, এম ওয়াই বাই আই কিভাবে বাইর করতে হয় সব জানি। ওইখানেও টপ এবং বটম ফাইবারের স্ট্রেস পাইলাম, আলটিমেট স্ট্রেস হচ্ছে টপে হচ্ছে -744 আর বটমে হচ্ছে -456। তাহলে দুইটাতেই কম্প্রেশন আসতেছে, টপেও কম্প্রেশন বটমেও কম্প্রেশন, এবং এটা আগের যে দুইটা কনসেপ্ট অঙ্ক করছিলাম সেই কনসেপ্টের অঙ্কের রেজাল্টের সাথে মিলে যায়। তাহলে আমি 3 কনসেপ্টেই অঙ্ক করতে পারি, কনসেপ্ট 1, কনসেপ্ট 2, কনসেপ্ট 3। যে কনসেপ্টেই আমার সুবিধা হয় না কেন বা অঙ্ক করি না কেন, আমার উত্তর আসলে একই আসবে। আমি কি বুঝাইতে পারছি?
এই যে দেখেন, স্যার। হ্যাঁ জি এখানে স্যার। এখানে হচ্ছে এই ডাউনওয়ার্ড লোডের জন্য এই যে মোমেন্ট আমি যেটা দেখাইলাম এটার জন্য স্ট্রেস, আর প্রিস্টেসের জন্য স্ট্রেস এফ বাই এ, এটা হচ্ছে এফ বাই এ, আর এটা হচ্ছে এম ওয়াই বাই আই এখানের ক্ষেত্রে, এটা হচ্ছে এম ওয়াই বাই আই এর ডায়াগ্রাম, এটা হচ্ছে এফ বাই এ এর ডায়াগ্রাম, আর এই দুইটা মিলে তার মধ্যে কি স্ট্রেস ডায়াগ্রাম আসলো এটা হচ্ছে আলটিমেটলি এখানে দেওয়া আছে। উপরে -744, নিচে -456, মানে টোটালটাতে কম্প্রেশন আসতেছে, টেনশন আসলে আসতেছেই না। তো টেনশন যেহেতু যদি না আসে তাহলে আমাদের জন্য সুবিধা, হ্যাঁ, লোড ক্যারিং ক্যাপাসিটি বাড়ানো যায় বা অন্যভাবে চিন্তা করা যায়। তো এটা গেল প্রিস্টেসের আসলে মেইন তিনটা কনসেপ্ট, আমরা এই তিনটা কনসেপ্টে আমরা প্রিস্টেস প্রবলেমকে সলভ করতে পারি। এখন আমরা দেখি হচ্ছে টাইপস অফ প্রিস্টেস, কি কি টাইপের প্রিস্টেস হইতে পারে, কি কি টাইপের প্রিস্টেস হইতে পারে। একটা হচ্ছে প্রথম টাইপটা হচ্ছে এক্সটার্নালি অর ইন্টারনালি প্রিস্টেস। ইন্টারনাল প্রিস্টেস তো আমরা জানি যে আমরা একটা বিমের ভিতরে আমরা এখানে কেবল ঢুকাবো, যেহেতু ভিতরে কেবল ঢুকাবো এবং এটাকে পরে টানাটানি করব, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ইন্টারনালি প্রিস্টেস, এটা আমরা জানি মোটামুটি। এক্সটার্নালি প্রিস্টেস কি জিনিস? এক্সটার্নালি প্রিস্টেস হচ্ছে বাইরের এই ভিতরে কেবল কেবল ঢুকানোর ছাড়া যে প্রিস্টেস করা হবে সেটাকে এক্সটার্নালি প্রিস্টেস বলা হয়। এটা দেখার জন্য আমি এইদিকে দেখলাম এক্সটার্নালি প্রিস্টেস, এইদিকে কি হয়, এই যে কোনো একটা অ্যাপার্টমেন্টের সাথে এরকম হাইড্রোলিক জ্যাক বসানো থাকে, আবার এখানে অ্যাপার্টমেন্টের সাথে হাইড্রোলিক জ্যাক বসানো থাকে। এটা ডিরেক্টলি টেনশন ফোর্স ক্রিয়েট না করে, আমরা জানি টেনশন আগে দিতে হয় এবং ওই টেনশনটাই ইন রিটার্ন কম্প্রেশন দেয় একটা মেম্বারে। কিন্তু এই এক্সটার্নালি প্রিস্টেস যেটা, সেটা সে কি করবে, সেটা সে কিন্তু এখানে হাইড্রোলিক জ্যাক বসানো থাকবে। এই হাইড্রোলিক জ্যাক ধীরে 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 কি করতে থাকবে, ডিরেক্ট টেনসাইল ফোর্স না দিয়ে এখানে কম্প্রেসিভ ফোর্স দিতে থাকবে। এই হাইড্রোলিক যে এখানে কি করতে থাকবে, এক্সপান্ড হইতে থাকবে, মানে বড় হইতে থাকবে, বড় হইতে হইতে এটা কম্প্রেসিভ ফোর্স দিতে হবে। এটা অনেকটা গাড়ির চাকার মতো, গাড়ির চাকাতে আমরা যে ঘটনা ঘটে, গাড়ির চাকার নিচে আমরা হাইড্রোলিক জ্যাক বসাইয়া যখন আমরা দিই, তখন দেখা যায় যে গাড়ির চাকাটা লিফট হয়ে যায় বা উপরের দিকে উঠে যায়। তো এখানেও সেম ঘটনা হবে, ফোর্সটা কাজ করবে উপরের দিকে, আর এখানে ফোর্সটা কাজ করবে সাইড ওয়াইজ, কম্প্রেসিভ ফোর্স। তো এই কম্প্রেসিভ ফোর্স কি করবে, এই বিমটাকে এইভাবে ব্যান্ড করে দিবে নাকি, কম্প্রেশন যখন কাজ করবে তখন বিমটার মধ্যে এইভাবে ব্যান্ড হয়ে যাবে, ক্যাপাসিটি বেড়ে যাবে। এটাকে বলা হচ্ছে এক্সটার্নাল প্রিস্টেস। এখানে কোনো কেবল প্রবেশ করানো হয় না, কোনো কিছুই করা হয় না, আমরা যে নর্মাল যে প্রিস্টেস কনসেপ্টে পড়ে থাকি সেভাবে কিছুই করা হয় না। এখানে হাইড্রোলিক জ্যাকের মাধ্যমে তাকে কম্প্রেসিভ ফোর্স দিয়ে এটা করে রাখা হয়, এবং এখানে হাইড্রোলিক জ্যাকটা নির্দিষ্ট হয়ে থাকতে হয়। এই জ্যাকটা আপনি পরে চাইলে যে আমি কম্প্রেসিভ ফোর্স দিয়ে এরপর খুলে ফেলবো, খুলে ফেলা যাবে না, কারণ এখানে কম্প্রেসিভ ফোর্স দিয়ে এইখানে জ্যাকটা রেখে দিতে হবে, সে এই কম্প্রেসিভ ফোর্সটা মেনটেন করবে। তো এইটাকে বলা হচ্ছে এক্সটার্নালি প্রিস্টেস। আর ইন্টারনালি প্রিস্টেস তো আমরা জানি যে ভিতরের দিকে কেবল ঢুকে যদি আমি তাকে টানাটানি করি এবং প্রিস্টেসিং করি তখন ইন্টারনাল প্রিস্টেস বলা হয়। তারপরে আমরা আসি হচ্ছে প্রিস্টেসিং, এটা দেখলাম। তারপরে আসে হচ্ছে লিনিয়ার ও সার্কুলার প্রিস্টেসিং। লিনিয়ার প্রিস্টেসিং আমরা দেখছি, লিনিয়ার মানে হচ্ছে সোজা, লিনিয়ার মানে সরলরৈখিক। অ্যাকচুয়ালি ওই যে আমরা কেবলটা প্রবেশ করে আমরা যদি এই সরলরৈখিক পথে টানি তখন সেটাকে বলা হচ্ছে লিনিয়ার প্রিস্টেসিং। এখন বড় বড় সাইলো, এই যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করতেছে অথবা বিভিন্ন ধরনের বড় বড় প্রজেক্ট করতেছে ওয়ার্ল্ড ওয়াইড, এগুলাতে এরকম সাইলো ইউজ করা হয়। সাইলো হচ্ছে এরকম বড় টাইপের কনক্রিট স্ট্রাকচার, ওইখানে অনেক বেশি হিট জেনারেট হয় এবং এই দিক দিয়ে ধোঁয়াটা পাস হয়ে যায়, ঠিক আছে। এই যে সাইলোগুলা বা বয়লারগুলা তৈরি করা হয় কনক্রিট স্ট্রাকচার দিয়ে, এগুলাতেও কিন্তু অনেক বড়, যেহেতু উঁচু স্ট্রাকচার, তো এগুলাতেও কিন্তু এইভাবে প্রিস্টেস করতে হয়, কিন্তু এই প্রিস্টেসিংটা করতে হয় সার্কুলারি। যেহেতু এটা সার্কুলার, সাইলোটা হচ্ছে সার্কুলার স্ট্রাকচার, সেহেতু এই প্রিস্টেসিংটা করতে হয় এইভাবে, কেবলগুলা প্রবেশ করা হতে হয় এইভাবে সার্কুলার, চারপাশে ঘুরাইয়া, এবার চারপাশে ঘুরাইয়া তাকে বাঁধতে হয়। এটা বস্তার মতো, ওই যে বলছিলাম বস্তায় যখন বেশি ধরতেছে না বা এরকম বস্তাটা ফুলে গেছে, তখন আমি যদি চারপাশ থেকে এইভাবে রশি দিয়ে
টাইট করে বেঁধে রাখি তাহলে বস্তার লোড ক্যারিং ক্যাপাসিটি বেড়ে যায় অথবা বস্তাটা টাইট হয়ে যায়। হ্যাঁ, তো এটাও সাইলোটাও সেম ভাবে আমি সার্কুলারই এইভাবে মুভ করে এটাকে প্রিস্টেসিং করতে পারি। তো এইটাকে বলা হচ্ছে সার্কুলার প্রিস্টেসিং। লাস্টলি এখানে আছে হচ্ছে প্রিস্টেসিং এন্ড প্রিটেনশনিং এন্ড পোস্ট টেনশনিং। এটা আমরা মোটামুটি জানি। প্রিটেনশনিং হচ্ছে যে আমরা যে কোনো একটা কিছু মেম্বার তৈরি করার আগে আমি আগেই কেবলগুলোকে টেনে ফেলবো, টেনে ফেলে তারপরে কি করব, এখানে কনক্রিটটা ঢালাই দিব। কনক্রিট ঢালাই দেওয়ার পরে টানবো না, কনক্রিট ঢালাই দেওয়ার আগে টানবো এবং কনক্রিটটা ঢালাই দিব। এইভাবে যদি আমি করি তখন এইটাকে বলা হচ্ছে প্রিটেনশনিং। এই দুইটাই প্রিস্টেসিং, কিন্তু এটাকে তখন বলা হচ্ছে প্রিটেনশনিং। যেহেতু টেনশনটা আমি আগে করছি এই কারণে এর নাম হচ্ছে প্রিটেনশনিং। আচ্ছা, আর পোস্ট টেনশনিং তো আমরা জানি। পোস্ট টেনশনিং আমাদের কনসেপ্ট আছে যে আমাদের যে কোনো একটা বিমের ভিতরে পরবর্তীতে আমি ডাক্ট রেখে দিব বা হোলও রেখে দিব। পরবর্তীতে এই ডাক্ট বা হোলো দিয়ে আমি কি করতে হবে, কেবল প্রবেশ করাইতে হবে, তারপরে টানতে হবে। তো এটাকে বলা হচ্ছে পোস্ট টেনশনিং। এটাই বহুল প্রচলিত। আমাদের দেশে আসলে পোস্ট টেনশনিং ব্যবহার করা হয়, প্রি টেনশনিং খুব কম ব্যবহার করা হয় আর কি। তারপরে আসছেন যে আরো দুইটা টার্ম আছে, এন্ড অ্যাঙ্কর্ড, নন এন্ড অ্যাঙ্কর্ড টেন্ডন। এন্ড অ্যাঙ্কর্ড টেন্ডন কোনগুলা এবং নন এন্ড অ্যাঙ্কর্ড টেন্ডন কোনগুলা? এন্ড অ্যাঙ্কর্ড মানে হচ্ছে অ্যাঙ্করিং করা থাকবে। অ্যাঙ্কর আমরা জানি, অ্যাঙ্কর মানে হচ্ছে অ্যাকচুয়ালি নোঙর। জাহাজে যেরকম নোঙর ফালায় কি করে, জাহাজটাকে আটকায় রাখে যাতে জাহাজটা পানির স্রোতে ভেসে না যায়। এটাকে বলা হচ্ছে অ্যাঙ্কর, এই নোঙরটাকে। আচ্ছা, এখন এইখানের ক্ষেত্রে অ্যাঙ্কর বলতে কি বোঝায়? এন্ড অ্যাঙ্কর্ড, নন অ্যাঙ্কর্ড। অ্যাঙ্কর্ড বলতে বোঝায় যে একটা প্রিস্টেস বিম আছে, এই প্রিস্টেস বিমে আমি যখন কেবলগুলোকে টানলাম, টানার পরে কেবল যখন কম্প্রেসিভ ফোর্স দিল, কম্প্রেসিভ ফোর্স দেওয়ার কারণে তখন এই কম্প্রেসিভ ফোর্স থাকা অবস্থায় এই জায়গায় কি করতে হবে, কেবলগুলোকে জ্যাক দিয়ে আটকাই দিতে হবে। কেবলগুলোকে কি করতে হবে, অ্যাঙ্কর দিয়ে বা বল্টু দিয়ে, নাট বল্টু দিয়ে এখানে আটকাই দিতে হবে যাতে এটা লুজ না হয়ে যায়। যে কম্প্রেসিভ ফোর্স সে দিছে, এই কম্প্রেসিভ ফোর্স যাতে তার মধ্যে থাকে, সবসময় বজায় থাকে। এই কারণে এখানে বল্টু দিয়ে কি করতে হবে, আটকাই দিতে হবে, নাট বল্ট দিয়ে আটকাই দিতে হবে। তো সেই এই এই যদি অ্যারেঞ্জমেন্ট থাকে, এবং এইটাই আমাদের সবচেয়ে বেশি বহুল ব্যবহৃত অ্যারেঞ্জমেন্ট, এটাকে বলা হচ্ছে এন্ড অ্যাঙ্কর। আর নন এন্ড অ্যাঙ্কর্ড হচ্ছে আমি যদি এইরকম তাকে আটকাই না দেই, অন্য কোনো পন্থায় যদি আমি এমনভাবে একটা পন্থা নেই যাতে কেবলটা আর বাইরে আসবে না বা কেবলটা লুজ হবে না, তখন এটাকে নন এন্ড অ্যাঙ্কর্ড টেন্ডন বলা হয়। এই পন্থাটা কি বা কিভাবে নিব, এটা হচ্ছে গেল। এটা হচ্ছে যে আমরা যে কোনো একটা বিম আছে, এই বিমের ভিতরে এরকম ডাক্ট রাখলাম, এরপরে কেবলটাকে এটার ভিতর দিয়ে প্রবেশ করাইলাম। ডাক্টের ভিতরে তো খালি জায়গা আছে, ওই খালি জায়গার কারণেই তো বিমটা মানে কেবলটা নড়াচড়া করতে পারে। তো এখানে কেবল যখন প্রবেশ করাই দিলাম, দিয়ে এই ডাক্টটাকে বন্ধ করে দেওয়ার জন্য আমরা যদি এক ধরনের গ্লু ইউজ করি, ইপক্সি গ্লু, ঠিক আছে, যেটা এটা লিকুইডের মতো। প্রথমে লিকুইড দিব, এটা ভিতর দিকে যাবে, গিয়ে তারপরে এটা হার্ডেন হয়ে যাবে, মানে সিমেন্টের মতো অনেকটা। সিমেন্ট যেরকম লিকুইড থাকে এরপরে একটু পরে হার্ডেন হয়ে যায়, আমি যদি এটাকে এইভাবে দিয়ে দিই ইপক্সি গ্লুটা, এটা অথবা এটাকে বলা হচ্ছে গ্রাউটিং। এটা এই ইপক্সি গ্লু বা সিমেন্ট যেটাই দেন, এটাকে বলা হচ্ছে, আমরা জানি গ্রাউটিং, যেটা মেস্তরিরা বলে গ্যারাটিন, এটা হচ্ছে গ্রাউটিং। এই গ্রাউটিং দিয়ে আমরা কি করে দিতে পারি, এর ভিতরটা ফিল আপ করে দিতে পারি। তাহলে ফিল আপ করলে কি হবে, এই কেবলও বাইরে পারবে না, কেবলও তার জায়গায় থাকবে। তখন এটাকে এরকম ভাবে গ্রাউটিং বলে দেওয়া হয়। আমি কি বুঝাইতে পারলাম?
তখন কিন্তু এটা আর অ্যাঙ্করিং করা লাগে না, যেহেতু ভিতর থেকে সে জমাট বেঁধে যাবে, তখন সেটাকে নন অ্যাঙ্কর বলা হয়। আর যদি অ্যাঙ্করিং করেন বাইরে দিয়ে, গ্রাউটিং যদি না করেন, তখন এটাকে অ্যাঙ্কর বলা হয়। তারপরে আরেকটা আছে হচ্ছে বন্ডেড এবং আনবন্ডেড টেন্ডন। তো বন্ডেড হচ্ছে এইটাই যেটাতে গ্রাউটিং করা হয়, যেটাতে গ্রাউটিং করা হয় সেটা হচ্ছে বন্ডেড, আর যেটাতে গ্রাউটিং করা না হয় সেটা হচ্ছে আনবন্ডেড। এইটার সাথে কোনো ধরনের বন্ডিং থাকে না। হ্যাঁ, কেবলের সাথে কোনো ধরনের এই কেবলের সাথে কোনো ধরনের বন্ডিং থাকে না। এই বন্ডিং যদি না থাকে, নর্মালি অ্যাঙ্কর যদি করি, অ্যাঙ্কর করলে তো আর বন্ডিং এর দরকার হয় না, তখন এটাকে বলা হচ্ছে আনবন্ডেড টেন্ডন। আর যদি এটার ভিতরে গ্রাউটিং এইভাবে যদি সিমেন্ট দিয়ে দিই অথবা ইপক্সি গ্লু দিয়ে দেয়, তাহলে এটার ভিতরটা এইভাবে ফিল আপ করে ফেলবে জমাট বাঁধে। যদি ফিল আপ করে ফেলে তাহলে এটার সাথে এই কেবলের সাথে সে কি করবে, একটা বন্ড তৈরি করবে। তাহলে এই কারণে এটার নাম হচ্ছে বন্ডেড। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। জি স্যার। আচ্ছা, তারপরে আরো আছে হচ্ছে প্রিকাস্ট, কাস্ট ইন প্লেস, কম্পোজিট কনস্ট্রাকশন। এটা এখানে কি, প্রিকাস্ট তো আমরা জানি যে আগের থেকে কাস্টিং করে নিয়ে আসতে হবে, আগের থেকে কাস্টিং করে নিয়ে আসতে হবে, এবং যেখানে আইসা বসাবেন, মানে ব্রিজের উপরে আইসা বসাবেন বা ব্রিজের পায়ের উপরে আগে বসাবেন, এগুলা এখানে স্টেক ইয়ার্ড বা কাস্টিং ইয়ার্ড থাকে। কাস্টিং ইয়ার্ডে কি করবেন, এখানে কাস্টিং করে, যেমন পদ্মা সেতু, পদ্মা সেতুতে এই জায়গায় কাস্টিং দেওয়া সম্ভব না পানির উপরে, কারণ অনেক নিয়ে যেতে হবে, এগুলো পদ্মা সেতুতে পানির উপরে কাস্টিং করা সম্ভব না। তো এখানে কি করবে, এই বিম গুলাকে বানাবে, এই স্টেক ইয়ার্ডে বিম গুলাকে বানাবে, বানিয়ে তারপরে এখানে নিয়ে জাস্ট বসাবে, বসায় কি করবে, সে এখানে পিস্টেস করবে। ঠিক আছে? তো এই যে ঘটনাটা, এখানে যদি আমি আমি যদি স্টেক ইয়ার্ডে সেটা বানাই এবং আগে থেকে পিস্টেস করে ফেলি, তখন এটাকে বলা হচ্ছে প্রিকাস্ট। পরে নিয়ে খালি জাস্ট বসাই দিব, তখন এটাকে বলা হচ্ছে প্রিকাস্ট। কাস্টিং প্লেস কোনটা, আমি যদি ওই জায়গায় যেখানে আমি প্রিস্টেসিং করব, ওই জায়গায় যদি আমি এখানে এটাকে কাস্টিং করি, তখন এটাকে বলা হচ্ছে কাস্টিং প্লেস। আমি যেখানে প্রিস্টেসিং করব ওই জায়গায় আমি তাকে কাস্টিং করব, মানে আমি পায়ের উপরে বসাইয়া বা বিম স্প্যানের উপরে বসাইয়া আমি কি করব, এখানে বিমটাকে বসে এখানে কাস্টিং করব। আর কম্পোজিটটা কোনটা, কম্পোজিটটা হচ্ছে আমি এই জায়গায় বিমটা বানাবো কিন্তু এখানে প্রিস্টেসিং করব না, আমি বিমটাকে নিয়ে যাব কোথায়, ওই জায়গায় গিয়ে বসাবো, বসানোর পরে প্রিস্টেস করব। তাহলে এখানে কাস্টিং করলাম আমি এক জায়গায়, আবার প্রিস্টেসিং আইসা করতেছি আরেক জায়গায়। তো এই এই যে ঘটনাটা ঘটে, এটাকে বলা হচ্ছে কম্পোজিট কনস্ট্রাকশন। তারপরে আসি হচ্ছে পার্শিয়াল এবং ফুল প্রিস্টেস। পার্শিয়াল প্রিস্টেস এবং ফুল প্রিস্টেস কাকে বলে? ফুল প্রিস্টেস মানে হচ্ছে আমি যদি চাই যে টোটাল লোডটা, এর মধ্যে যে টোটাল লোডটা আছে, এই টোটাল লোডটাই প্রিস্টেস ফোর্স ব্যালেন্স করে ফেলবে, তখন সেই অনুযায়ী যদি আমি তাকে ফোর্স দেই বা টানি বা কেবল দেই, তখন এটাকে বলা হচ্ছে ফুল প্রিস্টেস। আর আমি যদি মনে করি টোটাল লোডটা সে ব্যালেন্স করবে না প্রিস্টেসিং এর মাধ্যমে, কিছু লোড ব্যালেন্স করবে, কিছু লোড কিন্তু সে আবার রিইনফোর্সমেন্টের মাধ্যমে ব্যালেন্স করতে হবে। কিছু লোড ব্যালেন্স করবে হচ্ছে প্রিস্টেস, কিছু লোড ব্যালেন্স করবে হচ্ছে রিইনফোর্সমেন্ট। এরকম যদি ঘটনা হয় তখন এটাকে বলা হয় পার্শিয়াল। ফুল প্রিস্টেস হচ্ছে টোটাল লোডটাই প্রিস্টেস নিয়ে নিবে, তখন ফুল প্রিস্টেস। আর পার্শিয়াল হচ্ছে কিছু লোড প্রিস্টেস নিবে, কিছু লোড স্টিল নিবে, সেটাকে বলা হচ্ছে পার্শিয়াল। তো পার্শিয়াল প্রিস্টেস সাধারণত স্ল্যাব আমরা প্রিস্টেসিং যদি করি, তাহলে স্ল্যাব যে প্রিস্টেসিং করি তখন সেখানে কিন্তু আমরা পার্শিয়াল প্রিস্টেসিং করতে পারি। তো এইটা গেল হচ্ছে টাইপ, এই টাইপের প্রিস্টেসিং আসলে হইতে পারে, যদিও আমরা এর আগেও দেখছিলাম একবার, তারপরে এখানে আমরা জিনিসটা দেখলাম আর কি। তারপরে হচ্ছে প্রিস্টেসিং এর ক্ষেত্রে লোডিং কিরকম হইতে পারে। লোডিং স্টেজ আবার তিনটা, ইনিশিয়াল স্টেজ, ইন্টারমিডিয়েট স্টেজ আর ফাইনাল স্টেজ। ইনিশিয়াল স্টেজ হচ্ছে যখন আমি শুধুমাত্র তাকে বানাবো, তখন তার মধ্যে সেলফ ওয়েট ছাড়া আর কিছু কাজ করতেছে না, তখন এটাকে বলা হচ্ছে ইনিশিয়াল স্টেজ। আমি শুধু বিমটা বানাবো, এখানে শুধুমাত্র সেলফ ওয়েট, এখনো কিন্তু গাড়ির লোড
বা কিছুই আসে নাই, তখন এটা বল ইনিশিয়াল স্টেজ। ইনিশিয়াল স্টেজের ক্ষেত্রে কোনো ধরনের লোড না আসলে এক্সটার্নাল মোমেন্ট আসবে না, লোডও আসবে না, এক্সটার্নাল মোমেন্টও আসবে না। যেহেতু লোড নাই, এক্সটার্নাল মোমেন্ট আসবে, শুধুমাত্র সেলফ ওয়েট, শুধুমাত্র সেলফ ওয়েটটাকে তাকে ব্যালেন্স করতে হবে। তাহলে এইখানে এই লেভেলে একবার প্রিস্টেস চেক দিতে হবে, কারণ সেলফ ওয়েটটাকে ব্যালেন্স করার জন্য তার প্রিস্টেস আছে কিনা। তারপরে ইন্টারমিডিয়েট স্টেজ। ইন্টারমিডিয়েট স্টেজ ওই প্রিস্টেস বিমটাকে আমাকে ট্রান্সপোর্ট করে আমাকে নিয়ে যেতে হবে যেখানে আমি প্রিস্টেস গার্ডারে বসাবো, সেখানে নিয়ে যেতে হবে, পায়ারে নিয়ে যেতে হবে। এই যে ট্রান্সপোর্ট করে আমি নিয়ে যাব, তখন ক্রেন দিয়ে যে উঠাবো নামাবো, এই যে এইগুলা ক্রেন দিয়ে কি করতে হবে, ক্রেন দিয়ে ধরে উঠাইতে হবে নামাইতে হবে এই গার্ডার গুলাকে। এই যে উঠাবো নামাবো, সেই ক্ষেত্রে লোডের কি অবস্থা থাকে, তখন হচ্ছে এটা ইন্টারমিডিয়েট স্পেস স্টেজ আর কি। দেন লাস্টলি হচ্ছে ফাইনাল স্টেজ, যখন আপনি বসাই টসাই দিলেন এইভাবে, গার্ডার টাডার সব বসাই দিলাম, এখন আমার সব কনস্ট্রাকশন শেষ, এখন গাড়ির লোড আসা শুরু হয়েছে, গাড়ি চলাচল শুরু হয়েছে। তাহলে গাড়ি চলাচল শুরু হইলেও লোড আসবে, লোড থেকে কি আসবে, এক্সটার্নাল মোমেন্ট আসবে। তাহলে এটা যদি হয় তখন সেটাকে বলা হচ্ছে ফাইনাল স্টেজ। তাহলে একটা পিস্টেস বিমকে তিনটা স্টেজে চেক দিতে হয়। একটা হচ্ছে যখন তাকে আমি বানাবো, তখন ইনিশিয়াল স্টেজ, এটাতে চেক দিতে হবে। তারপরে যখন ট্রান্সপোর্ট করব, সেই ক্ষেত্রে তার লোডিংটা চেক দিতে হবে। আর যখন একবারে ফাইনালি কনস্ট্রাক্ট করব, তখন তার লোডিংটা চেক দিতে হবে। এটা হচ্ছে ফাইনাল স্টেজ। তো এই গেল প্রিস্টেসের মোটামুটি কিছু কথা। আর এইগুলা এখানে প্রিস্টেসের ক্ষেত্রে কোন কোন কোড দ্বারা হ্যাঁ ডিজাইন করা হয়, এখানে এসিআই কোডের কথা বলা আছে। 1.4 ডেড লোড, 1.7 লাইভ লোড। যদি উইন্ড লোড কাজ করে তাহলে হচ্ছে 0.75, 1.4 ডেড লোড প্লাস 1.7 লাইভ লোড প্লাস 1.7 উইন্ড লোড। এটা হচ্ছে উইন্ড লোডের কম্বিনেশন। আচ্ছা, আবার যদি উইন্ড লোড কাজ করে আবার রিকোয়ার্ড স্ট্রেংথ হিসাব করতে হয়, তাহলে 0.9 ডি প্লাস 1.3 ডাব্লিউ। এরকম কিছু লোড কম্বিনেশন আছে যেগুলোর মাধ্যমে প্রিস্টেস গার্ডারগুলা ডিজাইন করা যায় এসিআই কোড অনুসারে। আর এখানে আরেকটা তফাৎ আছে, প্রিস্টেস এবং রিইনফোর্সমেন্ট কনক্রিটের মধ্যে পার্থক্য, হিউজ পার্থক্য। আপনারা ভালো করে জানেন, রিইনফোর্সমেন্ট কনক্রিটে যেখানে অনেক হেভি সেকশন লাগে, এটা বড় স্প্যানের জন্য আপনার একটা হেভি সেকশন লাগে, এখানে কিন্তু লাইটার সেকশনে প্রিস্টেস বিম দিয়ে করা যাবে। মনে করেন আপনি একটা মসজিদ 100 ফিট স্প্যান, আপনি এখানে মাত্র এই সাইডে কলাম দিবেন, এই সাইডে কলাম দিবেন। এইটা আপনি কনক্রিট দিয়ে কখনোই সম্ভব না, আরসিসি দিয়ে জীবনও সম্ভব না, কিন্তু প্রিস্টেসিং দিয়ে আপনি কিন্তু এই 100 ফিটের স্প্যান আপনি রাখতে পারবেন এবং খুব ইজিলি রাখতে পারবেন। তো এটা হলো গিয়া প্রিস্টেস বিমের সুবিধা, আরসিসি বিমের অসুবিধা। আবার প্রিস্টেস বিমের কিছু অসুবিধা আছে। অসুবিধা হলো গিয়ে এখানে স্কিল লেবার লাগবে। আরসিসি তো মনে করেন সুনামগঞ্জ থেকে ধান কাটার মেস্তরি নিয়ে আইসা কনস্ট্রাকশন কাজ চালাই ফেলে নাকি। হ্যালো, জি স্যার। আমাদের জি দেশে স্যার। কি করা হয়, স্কিল লেবার পাওয়া যায়, এগুলা দেখবেন যে সিজনাল ধান কাটে, তে কাম করে, ওইগুলারে আইনা কনস্ট্রাকশন কাজে লাগাই দেয়। হ্যাঁ, এরকম আনস্কিল লেবার দিয়ে আপনি রিইনফোর্সমেন্ট কনক্রিট তৈরি করতে পারবেন, যে কাউরে দেখাই দিলেই সে পারবে। কিন্তু প্রিস্টেস কনক্রিটের কাজ করতে গেলে আপনার স্কিল লেবার লাগবে, ওখানে স্পেশালাইজ লেবার লাগবে। তাহলে যদি স্পেশালাইজ লেবার নেন তাহলে লেবার চার্জ বেশি, লেবার চার্জ বেশি হইলে এটার কনস্ট্রাকশন কস্টও কিন্তু অনেক বেশি হয়ে যাবে। তো এটাতে টাকা বেশি লাগে, এটা অসুবিধা। স্কিল লেবার লাগে, এটা একটা অসুবিধা। হ্যাঁ, তারপর হচ্ছে এটা এটা মনিটরিং করতে হয় খুব ডিপলি, এটা একটা অসুবিধা। আর রিইনফোর্সমেন্ট কনক্রিটের সুবিধাগুলো হচ্ছে মনিটরিং করতে হয় না, তেমন প্রয়োজন পড়ে না। তারপর হচ্ছে স্কিল লেবারের দরকার পড়ে না এবং কস্ট অনেক বেশি লাগে। এটা হচ্ছে তার বড় অসুবিধা, কস্ট বেশি লাগে এবং বড় বড় স্প্যান তো পসিবলই না, ডিফ্লেকশনের কারণে সে আসলে ভেঙে পড়বে, বড় বড় স্প্যান পসিবল না। এতে প্রিস্টেস আর রিইনফোর্সমেন্ট কনক্রিটের মধ্যে হিউজ পার্থক্য আছে। তাহলে এইখানে আমাদের প্রিস্টেস মোটামুটি শেষ হইল।